কদিন আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন যে এখন আসলে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ মনে হয় ফ্যাসিবাদ। উনি বলছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা, ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে সেটা ভেঙে দেওয়া হবে, যে মিডিয়া কথা বলবে তাদের বিরুদ্ধে অবস্থান থাকবে, ইভেন যে মগজ চিন্তা করবে আহ, বা চিন্তার প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান, শক্ত অবস্থান থাকবে। আমি আমি এই জন্য শারমিন, আমি একটু ধর্মের কাছে যাই। রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হলেন এবং মুসলমানরা পরাজিত হলো। ওই যুদ্ধে মুসলমানরা পরাজিত হলো। সেই পরাজয়ের কারণ যে সেনাপতি, সেই সেনাপতি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন, তুমি সাইফুল্লাহ। আপনি যদি বলেন যে বাংলাদেশ সংখ্যাগুরু মুসলমানের দেশ, তাহলে রসুলুল্লাহর সুন্নত হচ্ছে যদি কেউ পরিবর্তিত হয় এবং পরিবর্তিত হয়ে সে আসে, তাকে গ্রহণ করাই হচ্ছে প্লুরালিজম, তাকে গ্রহণ করে। তো এই যে কথাটা হলো যে অমুক যদি মানবাধিকারের কথা বলে তাও আমি মানি না, তাহলে ঘটনাটা যদি এরকম হতো যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে হ্যাঁ যুদ্ধ করেছে আমি মানি না, তাকে আমি নিব না, এরা না আসলে আমি বুঝি যে এরা কোনো কিছুই আসলে নিজের পছন্দের বাইরে আমাদের বাংলাদেশে কেউই অন্য কিছু মানতে চায় না, শুধু নিজেরটা মানতে চায়। যখন দরকার হয় তখন ইসলামের কাছে যায়, যখন দরকার হয় তখন জর্জ বুশের কাছে যায়, যখন দরকার হয় তখন মোদি সাহেবের কাছে যায়, যখন যেখানে দরকার হয় সেইখানে গিয়ে তাকে উদাহরণ হিসেবে ব্যবহার করতে থাকে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব প্রকৃত যৌক্তিক আচরণ না করবে, যৌক্তিক বক্তব্য না দিবে, যৌক্তিক এবং গ্রহণযোগ্য এবং সঠিক এবং সৎ বক্তব্যের মধ্য দিয়ে সকলের জন্য অধিকার নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত সংবিধানের প্লুরালিজম, জনগণতন্ত্র, আহ, আরো কি কি যেন, এগুলা সব আসলে কাজের গরু হবে। এগুলি গোয়ালে থাকবে, এগুলি কোনোদিন মানে এগুলা গোয়ালে থাকবে না, এগুলা কিতাবে থাকবে। এই হচ্ছে কিন্তু কথা। এখন এখন তাহলে এটাও একটু সাথে সাথে প্রশ্ন করি যে এই যে বার্তা বা যেটি হাসনাত আবদুল্লাহ বলছেন, তিনি তখন একজন প্রভাবশালী ব্যক্তি দেশে বটেই, তার দ্বারা বিভিন্ন কাজও হচ্ছে, তো তিনি যখন এরকম বলছেন আসলে কি তাতে কলম, মিডিয়া বা চিন্তা বিষয়গুলোর উপর কি প্রভাব পড়ছে, কি মনে হয়? এই ধরনের বক্তব্য দেওয়ার আগে পলিটিক্যাল কারেক্টনেস চিন্তা করা উচিত। আমি সবসময় মনে করি যে এই বক্তব্যগুলি আসলে ক্ষতি করে। এই ধরনের বক্তব্য মানুষকে একদিকে যেমন আশাহত করে, আরেকদিকে নিরাপত্তাহীনতা তৈরি করে। কেননা কলম ভেঙে দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসাটাই ছিল আন্দোলন, মতামত বন্ধ করে রাখার প্রক্রিয়া থেকে বের হয়ে আসাটাই ছিল আন্দোলন। এবং মানুষ খুবই আশা করেছিল যে যারা তরুণ সমাজ, তারা সেই সোনালী সূর্যের যে ছটা সেটা আমাদেরকে দেখাবে। কিন্তু যদি একই রকম বক্তব্যই আসে, যে বক্তব্য একসময় সোহাগ কিংবা একসময় ছাত্রলীগের নেতারা দিয়েছে, যে ছাত্রলীগের পেটের মধ্যে আবার এরাই অনেকে লুকিয়েছিল, তাই না? তো সেই ছাত্রলীগের মতোই যদি কথা আসে তাহলে মানুষ আসলে আশা হারায়। আর তারা আসলে ঠিক সঠিক পথে আছে নাকি তারাও পথ হারাচ্ছে, সেটাও একটু জানতে চাই। কারণ তাদের বিরুদ্ধে ওই একই রকম অভিযোগগুলো উঠছে, টেন্ডারবাজি, চাঁদাবাজির অভিযোগ। তাদের বিরুদ্ধে তাদেরকে কেউ গাড়ি দিচ্ছে, কেউ ফ্ল্যাট দিচ্ছে, এখানেই তরুণ তো সাজানো রাষ্ট্র, হচ্ছে। কোথাও আবার তাদের নিজেদের কমিটি বাণিজ্য নিয়ে মারামারি চলে হচ্ছে, বাণিজ্য যদি নাও বলি এখানেই তো কমিটি গঠন। জি। এখানেই তো রাষ্ট্রের দায়িত্ব। হ্যাঁ। আপনি যখন আপনি যখন বলছেন সকলকে সম্পদের হিসাব দিতে হবে, যারা এই সামনের দিকে আছেন এই আন্দোলনের, তাদেরও নিজেদের সম্পদ এবং তাদের পরিবার পরিজনের সম্পদের তালিকা দিয়ে দেওয়া ভালো। তাহলে এই কথাগুলি আর ওঠে না যে অমুকে এটা করছেন তমুকে এটা করছেন। তখন আমরা বুঝতাম যে তারা আসলে তেমন কিছু করছেন না। হুম। কিন্তু যখন এই বিষয়গুলি ধোঁয়াশায় থাকে, যখন কেউ এসে বলেন গাড়ি তো আমাদের বড় ভাইরা পাঠায়, বড় ভাই গাড়ি পাঠালে আপনি উঠবেন কেন? আপনার দরকার আছে বড় ভাইয়ের গাড়িতে উঠার? আপনি নিজে একদিন একটা গাড়ি কিনবেন আয় করে, হালাল রুজি করে, আপনি সেই গাড়িতে আপনি চড়বেন। রিক্সায় চড়ে মানুষ রাজনীতি করে নাই? এই তো 15 দিন আগে, 1 মাস আগে, 6 মাস আগে আপনারাও রিক্সায় চড়েছেন, রিক্সায় চড়েই রাজনীতি করেছেন, রিক্সায় চড়েই নেতা হয়েছেন। হঠাৎ আপনাদেরকে গাড়ি, বড় ভাইয়ের পাঠানো গাড়িতে উঠতে হবে কেন? সকালে ভাই গাড়ি দিয়ে যায়। কোন ভাই এরা? এই ভাইগুলোকে আমার খুব দেখতে ইচ্ছা করে, যে যাদের একটার বেশি গাড়ি আছে, দুইটার বেশি গাড়ি আছে, দিয়ে রাখতে পারে। এই ভাইগুলাকে অন্তত, এই ভাইগুলার ছবি গাড়ির সামনে লাগিয়ে রাখলে ভালো। আমরা ওই ভাইগুলাকে গিয়ে জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনার কয়টা গাড়ি, আপনি যে লোকজনকে গাড়ি দেন আমাদেরকেও দেন একটু চড়ি। হুম। আহ, মানে সেটাতে একটা হচ্ছে আর্থিক অভিযোগ, আর নিজেদের মধ্যে আবার কমিটি নিয়ে মারামারি, এই বিষয়গুলোর
দিকেও একটু লক্ষ্য করা যাচ্ছে। সেটির জন্যই জিজ্ঞাসা করছিলাম যে তারাও কি সঠিক পথে যাচ্ছে, এই ছাত্ররাও কি আসলে সঠিক পথে যাচ্ছে যারা বিপ্লবের ড্রাইভিং সিটে ছিল? বিপ্লবীর কাজ হচ্ছে সংস্কার করে আহ, বিপ্লবের উপকারিতাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। বিপ্লবী যদি ক্ষমতা চায় তাহলে সমস্যা তৈরি হয়, কারণ ক্ষমতায় দ্বন্দ্ব থাকবে, ক্ষমতায় লোভ থাকবে, ক্ষমতায় লালসা থাকবে, ক্ষমতার সুবিধা থাকবে, এবং ক্ষমতা চাইলেই অনৈক্য তৈরি হবে। আপনি দেখবেন যে কিউবাতে ফিদেল ক্যাস্ট্রো এবং চে গেভারা একসাথে আন্দোলন করে বিপ্লব করে কিউবা করলেন, কিন্তু চে গেভারা বেরিয়ে গেলেন। এর কারণ হচ্ছে ক্ষমতার প্রশ্নে চে গেভারার সাথে ফিদেল ক্যাস্ট্রো এক ধরনের অনৈক্য হয়েছিল। রাজনীতির প্রশ্ন গেভারার সাথে ফিদেল ক্যাস্ট্রো অনৈক্য হয়েছিল, এবং গেভারা এরপর বেরিয়ে গিয়েছিলেন কিউবা থেকে। বিপ্লবীর যদি ক্ষমতার লোভ থাকে তাহলে মুশকিল, বিপ্লবী যদি ক্ষমতা চায় তাহলে মুশকিল। তখন অসুবিধা তৈরি হতে শুরু করে। ক্ষমতা কখনোই বিপ্লবকে আহ, সংহত করে না, বরং বিপ্লবীরা সবসময় যদি ক্ষমতার বাইরে থাকেন এবং ক্ষমতাকে সঠিক পথে রাখার চেষ্টা করেন, সেটা সঠিক হয়। জি, আপনার কি মনে হয়, মানে যে প্রশ্নটা একটু আগেও করছিলাম, আর একবার একটু এই প্রশ্নটা করি, যে ওই যে কলম ভেঙে ফেলা বা মিডিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান, চিন্তার বিরুদ্ধে শক্ত অবস্থান, যদি সেটি স্বৈরাচারের মানে ফ্যাসিবাদের পক্ষে হয়, এই যে বার্তা, এর কোনো প্রভাব মুক্ত চিন্তার মানুষের উপর বা বা গণমাধ্যমের উপর, লেখকের লেখনীর উপর পড়বে কিনা, সেটি কি আপনি সেই বিষয়ে একটু বলবেন? আর হচ্ছে যে আহ, স্বৈরাচারের দোসর একটা শব্দ খুব প্রচলিত হয়ে গেছে। সাংবাদিকরাই একজন আরেকজনকে অনেকেই স্বৈরাচারের দোষর বলছে, সাংবাদিকদের অনেকেই স্বৈরাচারের বলছে, যারা দোষর বলছেন। যারা বলছেন তারা কি আসলে সঠিক সাংবাদিকরা কথাটা করছেন কিনা, গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে সেখানেও একটু আপনার মানে গণমাধ্যম নিয়ে দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাই। বিপ্লবের পরে সবসময় উইচ হান্টিং শুরু হয়, একদল আরেকদল লোককে সরিয়ে দেওয়ার জন্য নানান ট্যাগিং, নানান ওজর আপত্তি তুলে ধরতে থাকে। এটা মুক্তিযুদ্ধের পরও হয়েছিল। মুক্তিযুদ্ধের পরও একদল আরেকদলকে বলেছেন, তোমরা তো যাও নাই, আমরা গিয়েছি, তোমরা তো এইখানেই ছিলে, তোমরা আসলে ঠিক মতো যুদ্ধ করো নাই। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে আহ, ঢাকা শহরের ভেতরে বসে থেকে বহু মানুষ মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে। তো কিন্তু এই ঘটনাটা ঘটে, এটা একদল লোক আরেকদল লোককে ওই যে ক্ষমতার লোভের কারণে এটা বলতে থাকেন। সিনিয়রকে সরিয়ে দিতে হবে, ফলে যিনি তার ইমিডিয়েট নিচে তিনি বলতে থাকেন যে আমার সিনিয়র দোষর ছিল। দোষরত্ব আর প্রফেশনালিজম এক জিনিস না। রাজনৈতিক দোষর যদি কেউ হয়ে থাকেন, কোনো কুকাজে সরাসরি সাহায্য করে থাকেন, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যদি তারা তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে থাকেন, অনিরপেক্ষ কিংবা অন্যায় আচরণ করে থাকেন প্রফেশনালি, তাদের প্রফেশনাল শাস্তি হওয়া উচিত, তাদের সাংবাদিকতা চাকরি যাওয়া উচিত কিংবা অন্যান্য। কিন্তু এই এই সিদ্ধান্তগুলি নিবে প্রতিষ্ঠান। হুম। কোন প্রতিষ্ঠান যদি মনে করে যে সাংবাদিক হিসেবে তিনি খুব ভালো, কিন্তু তিনি একসময় দল করতেন, দল করার অপরাধে কারো চাকরি যেতে পারে না। উনি যদি সঠিক সংবাদ দিয়ে থাকেন, দেখতে হবে সংবাদ ঠিক মতো করেছিলেন কিনা। স্বৈর শাসনের সময় টিকে থাকার প্রয়োজনে বহু মানুষ নানাভাবে, যদি বা সরাসরি সহযোগিতা নাও করেন, চুপ করে থাকতে হয়েছে। নিজের স্বামী, স্ত্রী, সংসার, বৃদ্ধ বাবা মা, নানান কিছু চিন্তা করে চাকরির প্রয়োজনে, সার্ভাইভালের প্রয়োজনে তাদেরকে অনেক কিছু মেনে নিতে হয়েছে। আহ, মালিকের রাজনৈতিক কারণে সেই মালিকের মিডিয়ার আচরণকে মেনে নিতে হয়েছে। তো সেইগুলির জন্য কি সাংবাদিকরা সরাসরি দোষী? আপনি সময় টিভিতে চাকরি করবেন, সময় টিভির মালিক একজন মন্ত্রী বা মালিক পক্ষের মধ্যে রাজনৈতিক লোক আছে, এটা সবাই জানে না? যখন বিএনপি শাসন ছিল, এনটিভি কিংবা আরটিভির মালিক যে বিএনপির নেতা, এটাকে লোকে জানতো না? এখন সেইখানে চাকরি করলে সবাই দোষর হয়ে যাবে, এটা তো ঠিক না। দ্বিতীয় হচ্ছে, প্রত্যেক প্রতিষ্ঠানের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী সাংবাদিকরা কাজ করেন। আপনি নিজে সাংবাদিকতা করেছেন হয়তো। আমি আমি রীতিমতো টিভি স্টেশন পরিচালনা করেছি কিছুদিন, প্রায় 5 বছর। 17 থেকে 17 বলবো না, 15 থেকে 19 পর্যন্ত, 19-এর শেষ ভাগ পর্যন্ত, 19 সালে আমি ছেড়ে দিয়েছি। তো এই যে সময়টা পর্যন্ত আমি যে এটা করেছি, এবং এর আগে আমি একাধিক টিভি চ্যানেলে দায়িত্বপূর্ণ কাজ করেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি, যে যারা চাকরি করেন তারা কি তাদের রাজনৈতিক মতামত দেখাতে পারেন একটা প্রতিষ্ঠানে? মোটেও না। মালিকের নানান রাজনৈতিক লক্ষ্য থাকে, মালিকের পাওয়ার স্টেশন পাওয়ার লক্ষ্য থাকে, মালিকের সিআইপি হওয়ার ইচ্ছা থাকে, মালিকের প্রধানমন্ত্রী প্লেনে চড়ে বিদেশ যাওয়ার আগ্রহ থাকে, নানান আগ্রহ থাকে। তো সেই সব কারণে যদি কাউকে চুপ করে থাকতে হয় কিংবা মালিকের ইচ্ছায় সংবাদ লিখতে হয়,
এইগুলি তো বুঝতে হবে যে এইগুলি তো দোসর হয়ে যাওয়া হয় না। এক দ্বিতীয় হচ্ছে, দোসর গুনতে গেলে 90 ভাগ লোক দোসর হবে। যেমন ধরেন, ভূমিহীনরা বাড়ি পেয়েছেন। এখন ভূমিহীনরা বাড়ি পেয়েছেন, এরা যে ভূমিহীন এটা তো সন্দেহ করার জায়গা নেই। আর কেউ যদি গিয়া বলে আরো ভূমিহীন ছিল, তোমরা পেয়েছো, তোমরা দোষর, হুম। এটা তো অযৌক্তিক হবে, তাই না? তো এই জিনিসগুলি আমার কাছে মনে হচ্ছে খুবই অদ্ভুত। একজন চলচ্চিত্র অভিনেতা, ওনাকে পরিচালক সিলেক্ট করেছে, রাজনৈতিক ভাবে সিলেক্টেড হন নাই। উনি কখনো বিগত প্রধানমন্ত্রীর সামনে গিয়ে নাচেন নাই, গান করেন নাই, মেট্রো রেলে উঠে ভ্রমণ করেন নাই, কিন্তু উনি একটা জমি পাওয়াতে সবাই তার উপরে রেগে গেল, তুই জমি পাইলি কেন? কিন্তু জমি না পেলে কিন্তু আবার মেনে নিতে রাজি আছে। হুম। প্রধানমন্ত্রীর সাথে মেট্রো রেলে ঘুরে বেড়ানো লোকজন কি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গাতে পৌঁছায় নাই বা নাই? তো এগুলা আসলে আমি বলি যে ডাইকোটোমাস আচরণ, এই আচরণ না করাই ভালো। তাই ঢালাও ভাবে সংবাদকর্মীদেরকে দোষর আখ্যা দেওয়াটা এটা সঠিক না। জি। একদম ছোট্ট করে যদি বলি, এখন যেরকম সাংবাদিকতা চলছে তাতে কি আপনি সন্তুষ্ট? একটা গণমাধ্যম কমিশন, তারাও মানে সংবাদ মাধ্যমের সংস্কারের জন্য নানান প্রস্তাবনা দিচ্ছে। ওটা একটু শুনে নিই, তারপরে যদি কমিশন সম্পর্কে একটু মন্তব্য করেন যে এখন সংবাদ মাধ্যম বা গণমাধ্যম যেভাবে চলছে সন্তুষ্ট। আমাদের আমাদের সংবাদ মাধ্যম নিয়ে আমি কোনোদিনই সন্তুষ্ট না, কোনোদিনই ছিলাম না। এই জন্য যে সংবাদ মাধ্যমের বড় বড় নেতারা সবাই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেন, এবং তাদের প্রত্যেকের প্লটের আবেদনপত্র থাকে, প্রত্যেকের বিদেশে বেড়ানোর ইতিহাস থাকে, প্রত্যেকের প্রশ্ন নয় তেল দিতে এসেছি অভিজ্ঞতা থাকে। ফলে এই সংবাদ মাধ্যম যখন এই ধরনের মানুষদেরকে দিয়ে বছরের পর বছর পরিচালিত হচ্ছে, এদের নিচের দিকেও একই ধরনের মানুষ তৈরি হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। এবং তারা যখনই কেউ ক্ষমতায় আসেন, তাদের এই প্রশ্ন নয় তেল দিতে হাজির হয়ে যান। হুম। এখনো তাই হচ্ছে, এটা কোনো খুব একটা বদলায় নাই। যদি বদলাতো তাহলে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে আহ লিখতো, স্বাধীন অপেড ছাপতো, স্বাধীন কলাম হতো। সংবাদ মাধ্যমে এক ধরনের সেলফ সেন্সরশিপ অ্যাপ্লাই করতো না, কিন্তু সেলফ সেন্সরশিপ এখন অ্যাপ্লাইড হচ্ছে। এবং আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাতে পারবো, যদি আরেকটা কোনো অনুষ্ঠানের সুযোগ পাই, যে কিভাবে একই পত্রিকা দুই রকম আচরণ করছে, একই পত্রিকা দুই রকম কথা লিখছে। জুলাই মাসে এক কথা লিখেছে, আগস্ট মাসে আরেক কথা লিখছে। হুম। জুলাই মাসে এক বক্তৃতা দিয়েছে তাদের মালিক, এখন আরেক বক্তৃতা দিচ্ছে। তো তখন হচ্ছে স্বৈরাচারের চাপে পড়ে বা ওই অবস্থায় পড়ে দিয়েছে, এখনো যে কোনো চাপে পড়ে দিচ্ছে না তারও তো কোনো মানে সেটিও যে পরবর্তীতে গিয়ে বলবে না যে আমি চাপে ছিলাম না, না। না, না, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এখন তো চাপ নাই, এটাই বলা হয়েছে। তাহলে এখন তখনও যদি কি চাপ বলেছিল আমরা থাকে, খুব চাপে আছি? তখনও তো বলে নাই না, যে আমরা চাপে। না, 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 তখন বলেছে, তখন পরিষ্কার চাপ দেখা যেত। তখন একদম পরিষ্কারভাবে চাপ দেখা যেত, সরাসরি টেলিফোন করে বলা হয়েছে পত্রিকাকে বিজ্ঞাপন দেওয়া যাবে না, হুম। সাংবাদিকদেরকে পার্সোনা নন গ্র্যাটা করা হয়েছে বিভিন্ন জি, জায়গাতে। একদম আহ, স্পষ্ট। এটাতে তো কোনো মানে এখানে তো কোনো দ্বিমত নাই। তখন তো চাপ ছিলই, কিন্তু তখন তো বলা হয়নি। মানে সাংবাদিকরা তখন এমন করে বলেনি। এখন যেমন বলছে তখন চাপ ছিল। মানে তখন বলা হয় নাই যে তখন চাপ ছিল। তখন হয়তো আসলেই চাপ ছিল বলেই তারা এভাবে বলতে পারেন নাই যে এখন যদি কেউ চাপ দেন তাহলে তাদেরকে প্রস্তুত থাকতে হবে যে ভবিষ্যতে আবার এরা বলে দিবে তখনও চাপ ছিল। হ্যাঁ, সেটাই আমি আসলে বলছি যে তখন যেমন পার্সোনা নন গ্রাটা করা হয়েছে না, বা যে এখনো তো চাপ ব্যবস্থাগুলো। দেখা যাচ্ছে। চাপ কি দেখা যাচ্ছে না? আমরা দেখেছি যে একটা টিভি সেন্টারে ঢুকে বলা হয়েছে অমুক অমুকের চাকরি থাকতে পারবে না, একটা লিস্ট বের করা হয়েছে, সেই লিস্টে বলে দেওয়া হয়েছে এরা এরা খারাপ। একদল লোককে প্রেস ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। প্রেস ক্লাবের মেম্বার হতে আপনি কোন রাজনীতির পক্ষে ছিলেন বা বিপক্ষে ছিলেন এটা তো গুরুত্বপূর্ণ না। আপনি প্রেস ক্লাবের মেম্বার, প্রেস ক্লাবের কোন আইন ভাঙলে আপনাকে তারা বের করতে পারে। প্রেস ক্লাবের আইন কানুন না ভাঙলে আপনি কেন নাম করা সাংবাদিকদেরকে প্রেস ক্লাব থেকে বের করে দিবেন? তো এগুলা তো সবই আমি মনে করি যে অগণতান্ত্রিক কাজ, তো সেগুলো তো হচ্ছে। জি। শেষ করি একটু যে এই জায়গাটা থেকে যে আওয়ামী লীগ, তাদের এখন কি আপনার মনে হয় যে তাদের কি ভবিষ্যৎ? তাদের যে ব্যাকগ্রাউন্ড, যেই বিশ্লেষণ আমরা এতক্ষণ বা কথা বলে এসেছি, বিপ্লব এবং তার আগে তার পরের অবস্থান, সেখান থেকে কি মনে হচ্ছে সামনে কি ভবিষ্যৎ? সাংগঠনিক সম্পাদক দলটির জনাব নাদিল তিনি বলছেন যে মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন। একরকম নানান রকম তাদের মধ্যে নানান বৈঠক চলছে, অনলাইন বৈঠক, সমাবেশ। কি মনে হচ্ছে তাদের কি কার্যকলাপ আর তারা ফিরবে কিভাবে? যে কোনো নাগরিকেরই নিজের দেশে ফিরে আসার অধিকার আছে। ফলে কেউ যদি বলেন ফিরবেন, উনি ঘোষণা দিয়েও ফিরতে পারেন, নাও দিয়েও ফিরতে পারেন। তার পাসপোর্ট বাতিল উনি হয়েছে। নিজের দেশে ঢুকতে পাসপোর্ট লাগে না তো, নিজের দেশে ঢুকতে নাগরিকত্বের পরিচয় লাগে। তা অবশ্যই। আপনার দেশ যদি আপনাকে ঢুকতে না দেয় সেটা অন্য কথা। জাতীয় পরিচয়পত্র বাতিল হয়েছে, তো পাসপোর্ট বাতিল হলে উনি যদি আসতেই না পারে, তাহলে যারা বলছে তা বিচার করবে কিভাবে বিচার করবে?
অনুপস্থিতিতে বিচার করবে, মানে ওখানে থাকবে কিন্তু বিচার এখানে হবে, তাইলে শাস্তি দিবে কিভাবে? অতএব এগুলা অদ্ভুত কথা যে পাসপোর্ট বাতিল হয়েছে, এগুলা আমি মনে করি যে একেবারেই শিশু সুলভ কাজ। পাসপোর্ট বাতিল করতে হবে কেন? পাসপোর্ট আছে, উনি আসবেন। না থাকলে ওই পাসপোর্ট ব্যবহার করে কেউ যদি ভিসা দেয় না, কেউ উনি যাবেন। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বলতে পারি, আমাদের সরকার যদি মনে করে, বলতে পারে যে তাকে ফেরত দিন, তাকে নিয়ে আসেন, এগুলো বলতে পারে। কিন্তু এইটা কি আসলে আপনি করতে পারেন কিনা যে আপনি বিচার হওয়ার আগে পাসপোর্ট বাতিল করে দিতে পারেন? এটাও তো একটা প্রশ্ন, তাই না? তো এইসব প্রশ্ন রাজনীতিবিদরা করবেন, আমি করছি কেন? কারণ আমি একজন নাগরিক হিসেবে আমার মনে এসব প্রশ্ন এসেছে, এই জন্য আমি কোনো পক্ষ থেকে করছি না। কিন্তু উনি যদি ফিরে আসেন মার্চ মাসে, আসতে চাইলে আসবেন, কিভাবে আসবেন উনি জানেন, কোন পথে আসবেন সেটাও উনি জানেন। তো নাদেল সাহেব যেটা বলেছেন, নাদেল সাহেবও জানেন। আমার মনে হয় উচিত খুবই আপনার নাদেল সাহেবের একটা ইন্টারভিউ নেওয়া। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি যে আওয়ামী লীগকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে তাদের ঐতিহাসিক ভুল স্বীকার করতে হবে। তারা যদি এখনো ওই ব্লাইন্ড টু দেয়ার এরার্স থাকে এবং কমেডি অফ এরার্স তৈরি করতে থাকে, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলেই খারাপ। আওয়ামী লীগকে এটা মানতে হবে যে তারা স্বৈরাচারিত্ব করেছেন এবং পরিষ্কার স্বৈরাচারিত্ব করেছেন। আওয়ামী লীগের শাসনামলে সোহেল তাজ একবার একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে স্বৈরাচার কে, কি করলে স্বৈরাচার হয়, এসব তিনি লিখেছিলেন। তখন তার উপরে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, আওয়ামী লীগের যারা বট বট বাহিনী, সিপি গ্যাং। ওই আচরণগুলি যখন কেউ করে, তখন ক্লাসিক্যালি সে স্বৈরাচার হয়ে যায়। ভোট থাকবে না, ভোটের মধ্যে নিজের পছন্দের লোকজন দাঁড়াবে, দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই, চিরকুট বের করে কাউকে নেতা বানিয়ে দেওয়া হবে, নির্দেশ দিয়ে বলে দেওয়া হবে অমুক বাদ, নির্দেশ দিয়ে বলে বলে দেওয়া হবে তুমি গণভবনে ঢুকবা না, তুমি ঢুকতে পারবা। এই যে বিষয়গুলো, এগুলো সবই হচ্ছে এক ধরনের অগণতান্ত্রিক আচরণ। তো আওয়ামী লীগ তো সেগুলা করেছে। আওয়ামী লীগ প্রতিপক্ষকে নির্মম ভাবে নির্যাতন করেছে, নির্মম ভাবে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। এগুলো আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। আওয়ামী লীগ কোনো ভুল করে না, এমনি এমনি তারা এখন নাই। তারা বারবার বলে ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্রের সুযোগ কেন তৈরি হয়, এটাও তো তাদেরকে বুঝতে হবে। ষড়যন্ত্র করলেই ষড়যন্ত্র সফল হয়, তাহলে 16 বছর ধরে হয় নাই, 16 বছর পরে হইলো কেন? তাই না? ষড়যন্ত্রকারীরা 16 বছর কি করছিল, ঘুমাইছিল? তো এইসব বাজে কথা। বঙ্গবন্ধুর এই ভাষণটা বারবার এইবার আন্দোলনের সময় বিপ্লবীরা ব্যবহার করেছে। তুমি রিয়ালিটি মাইনে নাও। রিয়ালিটি যে রাজনীতিবিদ মানে না, সেই রাজনীতিবিদ ভবিষ্যতের দিকে যেতে পারে না। রাজনীতিবিদকে প্রতিদিনের রিয়ালিটি নিয়ে গবেষণা করতে হয়, রাজনীতি দাবা খেলার মতো। এবং সেইখানে যদি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল তারা রিয়ালিটিকে অস্বীকার করে আবোল তাবোল কথা বলে, তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আসলেই খুব একটা আলোকিত না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি দেখেন আওয়ামী লীগ গত 16 বছরে যাদেরকে ভোট ছাড়া নির্বাচনে নির্বাচিত করেছে, এরা হচ্ছে অজনপ্রিয় লোকগুলি। এই দলের মধ্যে যারা জনপ্রিয় তাদেরকে বাদ দিয়ে এই দলের মধ্যে যারা বশংবদ ভৃত্য, যারা কিছু বললে ইয়াস্সার ইয়াস্সার করেছে, তাদেরকে তারা বাঁচাতে চেয়েছে। এবং তাদেরকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ কি করেছে, কিছু জনপ্রিয় লোককে নানাভাবে প্রভাবিত করে, জবরদস্তি করে, তারা নানানভাবে নিজেদের মুখ বাঁচানোর জন্য তাদেরকে এনে ইলেকশন করিয়েছে, প্রচারণায় ব্যবহার করেছে। আপনি দেখবেন যে প্রত্যেক ইলেকশনের আগে টেলিভিশন তারকা, সিনেমার তারকাদেরকে নিয়ে ঘোরাঘুরি হচ্ছে। রাজনীতিবিদ নিজেই জনপ্রিয়, তার কেন সিনেমার লোক লাগবে? অমুক সিনেমার নায়ক আমার পক্ষে আছে, এটা বলার কোনো প্রয়োজন আছে? রাজনীতিবিদ তো নিজেই জনপ্রিয়, যে কোনো সিনেমার হিরোর চেয়ে সে বেশি জনপ্রিয়। কিন্তু আমরা দেখেছি সাকিব আল হাসান, মাশরাফি, এদেরকে নমিনেশন দিয়েছে। কেন বলেন তো? দিয়েছে এই জন্য যে লোকে ভাবে যে এরা দাঁড়ালেই তো এরা জেতে, এরা জেতার মতোই, তাই না? এত জনপ্রিয়। এদের এইসব ক্যামোফ্লেজ হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসায়ী, সোনা চোরাচালানকারী, যে কিনা কলকাতায় গিয়ে কিমা হয়ে গিয়েছে, নারী ব্যবসায়ী, টেন্ডারবাজ, চাঁদাবাজ, এলাকাতে শিশু হত্যাকারী, এদেরকে তারা নির্বাচনে দাঁড় করিয়েছে এবং বিজয়ী করে এনেছে ভোট ছাড়া। শয়তান বাঁচানোর জন্য দু একটা ফেরেশতা চারপাশে রেখে যে রাজনীতি, এটা তো আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগকে এটার থেকে বের হইতে হবে। আওয়ামী লীগ তার নেতাদের কোনো সমালোচনা হতে দিয়েছে, সমালোচনা করতে দিয়েছে? আওয়ামী লীগের কোনো কাউন্সিল হয়েছে, যে কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ লোকেরা ভোট দিতে পেরেছে? একটা ডাক্তারদের সংগঠন আছে সাচিব, সেই সাচিবে লোকজন দাঁড়িয়েছে, উপর থেকে নেমে এসেছেন দুই নেতা, একটা এখন পলাতক আর একটা জেলখানায়। সত্যিকারের জনপ্রিয় চিকিৎসক যদি আজকে তাদের এই সাচিবে নেতৃত্ব দিতেন, তাহলে এইভাবে একটা জেলখানা আর একটা পলাতক হতে হতো? সব জায়গাতে অযোগ্য, অপদার্থ, তেলবাজ, মেরুদণ্ডহীন, দুর্নীতিবাজ, অন্যায়কারী,
ক্রিমিনাল, এই ধরনের লোকদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এখন তারা খুব বলছেন অমুক লুকিয়েছিল, তমুক স্বাধীনতা বিরোধী, আমরা বুঝতে পারি নাই। তো 76 বছর ধরে যে দলটা আপনারা চালিয়েছেন, আপনারা এত নাদান, আপনারা চিনেন না কে কি? ফলে আওয়ামী লীগ আজকে যে অবস্থা করছে, যে অস্বীকার করার প্রবণতা, ডিনায়াল, এটা আওয়ামী লীগের ক্ষতি করবে। আওয়ামী লীগে যদি সত্যি ভালো লোক থাকে, আওয়ামী লীগের উচিত সেই লোকগুলিকে সামনে এনে সত্যিকারের আওয়ামী লীগ যেটা, সেইটা সামনে আনার চেষ্টা করা। আর তা না হলে যে কোনো দলই জনসমর্থন হারাবে, জনগণ তাকে ধীরে ধীরে প্রত্যাখ্যান করবে। এরই মধ্যে একটা বিরাট প্রত্যাখ্যানের ভিতর দিয়ে আওয়ামী লীগ গিয়েছে। আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগের জন্য তরুণরা শাহবাগে এসে স্লোগান দিয়েছে, সেই একই স্লোগানকে তারা ছুড়ে ফেলে দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা ভেবেছিল এই দল গণতান্ত্রিক, তারা দেখেছে এই দল আরো বেশি স্বৈরতান্ত্রিক। আপনি যখন একটা জেনারেশনের সঙ্গে প্রতারণামূলক আচরণ করেছেন, ভোটের কথা বলে, গণতন্ত্রের কথা বলে তাদেরকে প্রতারিত করেছেন, সেই জেনারেশন আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিয়েছে। ফলে যদি এখন আওয়ামী লীগ এসব মিথ্যা কথা বলা, ডিনায়াল, অস্বীকার করা, বংশের শাসন ভালো, কিন্তু বংশের যারা আছে সবাই ভালো, মানে সবাই তাদের নেতা। আওয়ামী লীগ দলের এক তৃতীয়াংশ বংশের লোক দিয়ে শাসিত হয়েছে। মানে তো এই যে আওয়ামী আজকে লীগ গোটা তার জনপ্রিয়তার জায়গা থেকে একটা জনবিদ্বেষের জায়গায় গিয়ে পড়ে গেছে, মানে এই হচ্ছে। আওয়ামী লীগ তার জনসম্পৃক্ততা হারিয়ে একটা ব্যক্তি সম্পৃক্ত দলে পরিণত হয়েছে, একটা ব্যক্তি শাসনের দলে পরিণত হয়েছে। যা বলবে সেটাই আইন, এবং যা আপনি বলবে বলছেন যে একটা সেটাই। ভুল স্বীকার করে তাদেরকে একটা ফেরার রাস্তা নিজেদেরকেই তৈরি করতে হবে। আমি একটু এই সরকারের জায়গাটিও শেষ করে আমি না, শেষ করবো বলে ভুল শেষ স্বীকার করা করে যাচ্ছে না। ফেরার রাস্তা না। শারমিন, ভুল স্বীকার করে ফেরার রাস্তা তৈরি করবে না। ভুল স্বীকার না করলে তারা আসলে রাজনীতি আর করতে পারবে না বলে আমার মনে হয়। ভুল তাদেরকে স্বীকার করতে হবে। আপনার মনে আছে কিনা জানি না, 1991 সালে তারা তাদের অতীত কর্মকাণ্ডের জন্য মাফ চেয়েছিল, 1996 সালে আবার চেয়েছিল, এবং 96 সালে তারা যে ভোটে জিতে সেখানে তারা অফিসিয়ালি ক্ষমা চেয়েছিল। 91 সালে তাদের লোকজন বিভিন্ন জায়গাতে একটা ভাবে ছিলেন যে আমরাই তো জিতবো, পরে দেখা গেল তারা জিতে নাই। কিন্তু তিন জোটের রূপরেখায় যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আওয়ামী লীগ কিন্তু টেলিভিশনে এসে তাদের অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছিল। কিন্তু এই সেই দলের তো সেই ক্ষমা ক্ষমাকে চাওয়ার, এভাবে চাইলে এই হবে দলের তো আব্দুল ক্ষমা তুষার? সেই ক্ষমাকে এভাবে চাইলে হ্যাঁ, হবে যে সেই যদি আমরা ডিসিশন। ভুল করে থাকি তার জন্য আমরা ক্ষমা চাই? না না না, যদি না, তাদের কি ভুল তাদেরকে ঠিক করতে হবে, তাদের ভুলগুলিকে চিহ্নিত করে মানুষের কাছে বলতে হবে। মানুষেরা যদি গ্রহণ করে বা না করে, এটা মানুষের ব্যাপার। একটা দল মানুষের কাছে যাবে, কোনো দল অমর না, পৃথিবীতে কোনো দল চিরকাল চিরস্থায়ী না। হুম। ফলে যদি এই দল ঐতিহাসিক ভাবে তার যে দায়িত্ব সেটা পালন করতে ব্যর্থ হয়, তাহলে একসময় হারিয়ে যেতে পারে। কোনো দলকে অমর নাকি? কোনো নেতা কেউ অমর না পৃথিবীতে। অমরত্ব টিকে থাকে অনুসারীদের ভালো কাজের কারণে। আজকে যে পৃথিবীতে বড় বড় ধর্মগুলি টিকে আছে কেন? অনুসারীদের জন্য। অনুসারী চলে গেলে ধর্ম হারিয়ে যায়। হুম। এই যে আহ, একসময় পার্সিয়ানদের ধর্ম, জরথুস্ত্র আহ, অগ্নি উপাসনা করতেন, পার্সিয়ানদের ধর্ম হারিয়ে গেছে না? বহু ধর্ম পৃথিবী থেকে হারিয়ে গেছে না? কেন গেছে? কারণ অনুসারীরা ধর্মটা পালন করে নাই, ঠিক মতো পারে নাই, বা সেই সেই ধর্মের যে অস্তিত্বহীনতা সেটা মানুষের কাছে প্রমাণিত হয়েছে। দল তো ধর্ম না, রাজনীতি তো ধর্ম না, তো রাজনীতি হারিয়ে যাওয়া আরো সহজ। জি, আওয়ামী লীগের পরিণতির কথা বলছিলাম এবং আওয়ামী লীগের ভুলের বিষয়ে বা অপরাধের বিষয়ে, অন্যায়ের বিষয়ে কথা বলছিলাম। এই বর্তমান সরকার যারাও একটা চরম মানে রাজনৈতিক সমর্থন, বাংলাদেশে যারা বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে সবার একটা সমর্থন, একটা জনপ্রিয় বটে যখন 8ই আগস্ট সরকার গঠন করে। এখন আসলে তাদের অবস্থান কেমন? জনপ্রিয়তা কমছে কেমন বা বাড়ছে কেমন? যে সিদ্ধান্ত নিচ্ছে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এখানে আপনার সঙ্গে আমার একটা দ্বিমত আছে। এই সরকার জনপ্রিয়তার ভিত্তিতে ক্ষমতা আসে নাই, এই সরকার ক্ষমতা এসেছে বিকল্পের ভিত্তিতে। তাৎক্ষণিকভাবে বিকল্প সরকার প্রয়োজন এবং রাষ্ট্র পরিচালনা করা দরকার। জনগণের কাছে গ্রহণযোগ্য কিছু নাম, কিছু ব্যক্তি, তাদের অতীত কাজের বিবেচনায় তাদেরকে জনগণ মেনে নিয়েছে যে আপনারা সরকার পরিচালনা করেন। কোন লক্ষ্যে? যে গণতন্ত্র আসবে, প্রকৃত যারা সরকার পরিচালনা করবেন জনগণের মতামত নিয়ে তারা আসবেন। এবং এই জন্যই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার। যদি জনপ্রিয়তার ভিত্তিতে একটা সরকার ক্ষমতা আসে, তাহলে তারা যাবে কেন? তাহলে আরেকটু থাকবে। প্রশ্নটা আরেকটু গুছিয়ে করি। জনসমর্থনের জায়গায় যদি আমি বলি 8ই আগস্ট যখন সরকার আসলো তখন তাকে আপনি 10-এ কত দেবেন? আর আজ যখন 5 মাস 5.5 মাস পরে কথা বলছি তখন আসলে তার জনসমর্থনের জায়গায় কত দেবেন 10-এ? আমার সমর্থন আগের জায়গাতেই আছে। আমি মনে করি যে এই সরকার, ভুল ত্রুটি তো সরকার করতেই পারেন, তবে আমরা যদি ভবিষ্যতে একটি গণতান্ত্রিক সরকার চাই, এই সরকারের ভেতর দিয়ে আমাদের গণতান্ত্রিক সরকারের দিকে যেতে হবে। ফলে এই সরকারকে আমাদের ঠিক পথে রাখা হচ্ছে আমাদের কাজ।
এই সরকারের সমালোচনা করতে হবে। এই সরকার যখন প্রথম কাজ শুরু করেছিলেন একটি কথা খুবই প্রণিধানযোগ্য, ডক্টর ইউনূস বলেছিলেন যে আপনারা সমালোচনা করবেন, এবং ওনার এই কথাটিকে আমি অত্যন্ত মন দিয়ে গ্রহণ করেছি যে হ্যাঁ, সমালোচনাই তো করবো, আমরা তার ক্ষমতা নাই বা ক্ষমতায় কোনো পরিচালনা করছি না, আমাদেরকে সেই উপযুক্ত মানুষ হয়তো আমরা না, কিন্তু সমালোচনা করার অধিকার তো তিনি দিয়েছেন একদম শুরুতেই। তা আমি মনে করি যে সেই সমালোচনা করে তাদেরকে জনগণের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে জনগণের, এবং এটার জন্য সবচেয়ে বড় দায়িত্ব ছিল গণমাধ্যমের। তারা সেটা করতে পারছেন কিনা আমি জানি না। আর যদি জনসমর্থনের কথা বলেন, জনসমর্থন কিন্তু রাজনৈতিক কারণে ওঠানামা করে না পৃথিবীর কোথাও। রাজনীতি কেবল ভোটের জন্য তারা ঠিক করেন কেন? রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দেন। কোন রাজনীতিবিদ আমার রাজনীতি ভালো সেই কথা বলে ক্ষমতায় আসেন না। তিনি বলেন আমার রাজনীতি সমর্থন করলে ডিমের দাম কমবে, চাকরি পাবেন, ব্যবসা ভালো হবে, বিদেশে কর্মসংস্থান হবে, আপনার শিক্ষা ঠিক করে দিব ভাই, সবাই জমি পাবেন, সবাই বাড়িঘর করতে পারবেন, কেউ আপনার বাড়িঘর চুরি করবে না, রাস্তায় নিরাপত্তা থাকবে। এইগুলাই জনগণের চাওয়া। জনগণ চিন্তা করে না সে কাকে ভোট দিল আর কেউ দিল না। জনগণ তো অদৃশ্য শক্তিতে বিশ্বাস করে, তাই না? জনগণ, জীবনে আমরা কখনো স্রষ্টাকে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি না। কেন করি? কারণ আমরা বিশ্বাস করি তিনি সুবিচার করেন। জনগণ সুবিচার চায়, এবং সেই সুবিচার করার দায়িত্ব জনগণ বিশ্বাস করে যে স্রষ্টা কিছু মানুষকে সুবিচারের দায়িত্ব দেন, তারা সুবিচারের কাজটা পান। তারা যদি সুবিচার না করেন তাহলে তারা সঠিক না। এখন মানুষের প্রত্যাশা কি? মানুষের প্রত্যাশা হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলা। সরকার অজনপ্রিয় হবে কি হবে না এটা নির্ভর করে হচ্ছে যদি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা আনতে না পারেন, বিনিয়োগ বাড়াতে না পারেন, যদি সরকার দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে না পারেন, নিরাপত্তা দিতে না পারেন, সুবিচার নিশ্চিত করতে না পারেন। এখন আমি আপনাদেরকে কয়েকটা কথা শুধু বলি। এক হচ্ছে হঠাৎ করে উপর থেকে কর বসে গেল, এটি একটি অজনপ্রিয়তার কাজ। এই করের কোনো যুক্তি নাই। আইএমএফ বলেছে 12,000 কোটি টাকা আদায় করতে হবে, তো সেই জন্য আইএমএফ বললে আমার দেওয়ার ক্ষমতা আছে কি নাই সেই চিন্তা না করে আপনি আমার উপরে কর বসায় দিবেন। বিনিয়োগ বাড়ান, বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসেন, চাকরি সৃষ্টি করেন, মানুষ আয় করলে অটোমেটিক কর দিবে, তাই না? মানুষের আয় বাড়ান। আয় বাড়ে নাই, বিনিয়োগ বাড়ে নাই, কোনো কর্মসংস্থান বাড়ে নাই, বিদেশে যে লোক যাতায়াতের পরিমাণ বা বিদেশে শ্রমিক পাঠানো সেটা বাড়ে নাই, গার্মেন্টসের উৎপাদন বেড়ে যায় নাই, বরং উল্টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। এরকম সময় আপনি যদি মানুষের উপরে কর বসান, এটা তো একটি অজনপ্রিয় সিদ্ধান্ত, এবং এটা একটা ভুল কাজ। তো সেটা হয়েছে। তারপর যদি আপনি বলেন আইন শৃঙ্খলা রক্ষার দিকে মনোযোগ না দিয়ে পুলিশের বিচার, এর বিচার, তার বিচার এত বেশি মনোযোগ দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা কে করবে, কার কাছে আমরা যাব, কাকে গিয়ে বিচার দিব, এটা বুঝতে পারছি না। অহেতুক কতগুলো মামলা দেওয়া হয়েছে যেগুলো একেবারে যুক্তিহীন, এগুলোর কোনো যুক্তি নেই, সবাই বুঝে। তারপরে ওই মামলাগুলা দিয়ে পুলিশকে ওই সব কাজের তদন্তে ন্যস্ত করে দেওয়া হয়েছে। পুলিশ জানে যে সাকিব আল হাসান ওই দিন বাংলাদেশে ছিল না, কিন্তু সে গুলির নির্দেশ দিয়েছে নাকি গুলি করেছে, এটার জন্য তদন্ত করতে হচ্ছে। এটা কি সময় নষ্ট করে না? তার চেয়ে সে চোর ধরলে ভালো করতো, সরকারের জনপ্রিয়তা বাড়তো, তাই না? এই ধরনের সিদ্ধান্তগুলি খারাপ, এগুলি ভুল সিদ্ধান্ত, এবং এইসব সিদ্ধান্তের কারণে আমার কাছে মনে হয় যে জটিলতা বাড়ে। ক্ষমতা এসেছেন 6 মাসের জন্য, পলিথিনের ব্যাগ নিয়ে টানাটানি করছেন। পলিথিনের ব্যাগ দূর করলে যে খরচ বাড়ে এইটা তো মাথায় নিতে হবে। বহু দোকান এখন বলছে ব্যাগটা কিনেন। আমি বাজার করতে গিয়ে ব্যাগ কিনতে হলে বিরাট মুশকিল। আপনি মানুষের এইসব নিয়মে হাত দেওয়ার আগে 6 মাসের জন্য এটা বদলানোর চেয়ে অনেক বেশি জরুরি ছিল ইটের ভাটা বন্ধ করা। কিন্তু ইটের ভাটা বন্ধ করতে পেরেছেন আসলে? পুরো ঢাকা শহরের চারপাশে ভাগাড়, সেই ভাগাড়ের গন্ধে ঢাকা শহর ছেয়ে থাকে। ঢাকা শহরে প্রবল পরিবেশ দূষণ। এগুলি বন্ধ করার কোনো কার্যকর কোনো নির্দেশ, কোনো আদেশ কিছু করতে পেরেছেন? পারেন নাই। কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করেছে অনেকেই। এগুলি সঠিক না, এগুলো থেকে দূরে সরতে হবে। আমার খুব সাধারণ উপদেশ, উপদেষ্টাদের যে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য থেকে দূরে থাকা প্রয়োজন। উপদেষ্টারা কেউ ভোটে দাঁড়াতে আসেন নাই, তারা কেউ ভোট করবেনও না, এবং যেহেতু তারা উপদেষ্টা হয়েছেন তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতাও চলে গিয়েছে, তারা ভোটে দাঁড়াতে পারবেন না। তো এই রাজনৈতিক বক্তব্য উপদেষ্টাদের মধ্যে একজন বা দুইজনকে ঠিক করে দেওয়া উচিত, শুধু তারাই দিবেন। বাকিদের বলা উচিত যে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিব না, যে কাজ সে কাজের ব্যাপারে প্রশ্ন করেন। কিন্তু তারা অনেকেই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, মনে হচ্ছে তারা একটা রাজনৈতিক দলের নেতা। এটা বন্ধ করা উচিত। এটা মানুষের কাছে এক ধরনের কনফিউশন তৈরি করে। এরকম আরো কিছু জিনিস আছে, এইগুলির কারণে সাধারণ মানুষের কাছে যদি বা জনপ্রিয়তা নাও কমে,
কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ডলারের দাম 128 টাকা। তো সেইটা তো বিবেচনায় নিতে হবে। টাকা ছাপিয়েছে হাসিনা বলেছেন, টাকা এখনো ছাপাচ্ছে, তাহলে সেটাও তো বিবেচনায় নিতে হবে। এখনো পর্যন্ত কোনো আর্থিক দুর্নীতিবাজকে, সালমান ছাড়া, আমরা খুব একটা বড় চাই, যারা বড় বড় যারা আর্থিক দুর্নীতিবাজ তাদের কাউকে আমরা দেখতে পাচ্ছি না তারা কোনো অসুবিধার ভিতর দিয়ে যাচ্ছেন। উল্টো তাদেরকে বিভিন্ন জায়গাতে সমন্বয়কদের আশেপাশে বড় বড় সম্পাদকদের হাতে কেক টেক খেতে আমরা দেখতে পাচ্ছি। তো সেইগুলো তো মানুষের মনে ভিন্ন সিগন্যাল দেয়। স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কথা বললাম, খোলামেলা কথা হলো। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শারমিন। আহ, আপনার সঙ্গে অনেক কথা বলেছি। একটা বিষয় খুব সহজভাবে বলি, সেটি হচ্ছে আমি কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষে কথা বলি না। আমাদের মতো মানুষের এই শিক্ষাটা নেওয়া উচিত যে ক্ষমতার কোনো প্রয়োজন নাই এবং অন্যায়ভাবে অর্থ উপার্জনের দরকার নাই। এমন একটা বয়সে আমরা এখন পৌঁছেছি, 50 পার হয়েছে আমাদের। আমাদের এখন আসলে যা ঠিক সেটাই বলা উচিত। যদি সেটা আমরা না বলি, তাহলে ভবিষ্যতের তরুণ সমাজ আমরা যে ঠিক কথা বলি নাই এটার জন্য আমাদেরকে দোষী করবে। আমি সকল বয়স্ক মানুষকে অনুরোধ করতে চাই আপনার এই অনুষ্ঠানের ভেতর দিয়ে, আমার মা আজকে আমাকে এই কথাটা বলেছে, যে একটা বয়সে পৌঁছলে আর ক্ষমতাকে ভালোবাসতে হয় না, কারণ ক্ষমতা তার আর কোনো কাজে লাগে না। হুম, তো আমি মনে করি যে একটা বয়স পার হওয়ার পর ক্ষমতাকে ভালো না বেসে ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসা দরকার, দেশকে ভালোবাসা দরকার, জি, নিশ্চয়ই। কাজকে ভালোবাসা দরকার। তো নিশ্চয়ই, অনেক সেইটা আমরা ধন্যবাদ। আমরা বহু বয়স্ককে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেটা মনে করছেন না। তারা চাকরি ফেরত চাইছেন, তারা রিটায়ারমেন্ট থেকে ফেরত আসার চেষ্টা করছেন। এগুলি খুব পীড়াদায়ক, খুবই পীড়াদায়ক। মানে এখনো তাদের ওই বেতন পাওয়ার ইচ্ছা, ওই পদে বসার ইচ্ছা যায় নাই। তার কবে যাবে, কবে যাবে? জি, শুধুমাত্র বয়স্কদের না, তরুণদেরও নিশ্চয়ই এই জায়গা থেকে তারা তারা ফ্রেশ ব্লাড যাদের বলা হয়, তাদেরও সেই ক্ষমতার লোভ লিপ্সা সেটি পরিহার করারও একটা নিশ্চয়ই আহ্বান আমরা জানাতে চাই। ধন্যবাদ আব্দুল নূর তুষার, যুক্ত হবার জন্য, কথা বলবার জন্য ধন্যবাদ।